Hello and welcome to another video of Career Map Online YouTube channel. আমাদের মোটো হলো সিলেকশন ইজ অ্যাডিকশন। তো দেখো আমাদের সামনে কিন্তু এখন মিসলেনিয়াস ক্লার্কশিপ, সিজিএল, সিএইচএসএল এর মতো পর পরীক্ষা আর খুব বেশি দিন নেই। ঠিক আছে, বিশেষ করে আমরা যদি পিএসসি পরীক্ষাগুলোর কথা বলি, মিসলেনিয়াস ক্লার্কশিপ ভোটটা মিটলেই তারপরেই ধরে রাখতে পারো একদম মিসলেনিয়াস ক্লার্কশিপের দামামা বেঁচে যাবে। তো এই মতো অবস্থায় আমাদের কিন্তু যেটা সিরিজ আমাদের চলছে অলরেডি, মিসলেনিয়াস বা ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো একদম টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, তার মধ্যে আজকের আমরা আলোচনা করব সায়েন্স নিয়ে। এর আগে অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে সায়েন্সে, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ওই ক্লাসটা ফলো করো। ওখানে আমরা 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং আজকেও আমরা এরকম 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিন একটু বায়োলজি বেসড কোয়েশ্চেন ছিল, আজকে আমাদের থাকবে একটু ফিজিক্স বেসড কোয়েশ্চেন্স। ঠিক আছে, যে ধরনের কোয়েশ্চেন্স পিএসসির একেবারে হট ফেভারিট, পিএসসির খুব আসে এবং খুবই ডিপ কনসেপচুয়াল, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো মূলত আমরা রেখেছি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এখন জানো যারা পিএসসি পরীক্ষা দিচ্ছ, রিসেন্ট কিন্তু ট্রেন্ডস বলছে যে পিএসসি এখন আর্টস থেকে বেশ কিছুটা শিফট করে গেছে সায়েন্সের দিকে। সুতরাং সায়েন্স ভালোভাবে রেডি করে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সায়েন্স থেকে তোমাদের একটা মেজর পোর্শন কিন্তু থাকবে, মিসেলেনিয়াস বলো কিংবা আমাদের ক্লার্কশিপ বলো। ঠিক আছে, তো চলো আমাদের আজকে শুরু করা যাক। চলো আমরা দেখি আমাদের আজকে প্রথম কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা বলছে, হেভি বডি অ্যান্ড এ লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি, দেন চারটি কন্ডিশন দিয়েছে। হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম, মানে যেটা ভারী তার ভরবেগ বেশি হবে। লাইট বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম, বোথ হ্যাভ ইকুয়াল মোমেন্টাম, বোথ হ্যাভ সেম অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমরা এটা একটা ইকুয়েশন ফরম্যাটে একটু দেখিনি, একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখিনি। তো প্রথমত আমাদের এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যেটাকে বলা হয়। কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কি? কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে এম ভি স্কোয়ার বাই 2, যেখানে এম হচ্ছে বস্তুটার ভর বা মাস, ভি হচ্ছে বস্তুটার বেগ। তাহলে কে কত হচ্ছে এম ভি স্কোয়ার বাই 2। অন্যদিকে আমরা যদি আজকের মোমেন্টাম দেখি, মোমেন্টামকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, মোমেন্টাম পি ইকুয়ালস টু কত হচ্ছে এম ভি, অর্থাৎ ভর ইন্টু বেগ। এইবারে আমরা এইখানে চলে আসি, আমরা কে ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই 2 পেয়েছিলাম। আমরা উপরে এবং নিচে এখানে লব ও হরকে এম দিয়ে গুণ করি, গুণ করলে কি পাবো? এম দিয়ে এর সাথে গুণ করলে এটা হয়ে যাচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে কত হয়ে যাচ্ছে? নিচে হয়ে যাচ্ছে 2m। তো এই অবস্থা এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, বা কে ইজ ইকুয়ালস টু এম ভি এর হোল স্কোয়ার বাই 2m, বা আমি বলতে পারি কে ইকুয়ালস টু এম ভি মানে কত? এম ভি মানে হচ্ছে পি, তাহলে আমি এম ভি এর হোল স্কোয়ারের জায়গায় লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমি পাচ্ছি যেটা, যে পি স্কোয়ার সেটা ইকুয়ালস টু কত হচ্ছে 2m ইন্টু কে, তাহলে পি ইকুয়ালস টু কত হবে? রুট 2mk। এইটা হয়ে যাচ্ছে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তির মধ্যে, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখো আমাকে যেটা বলছে আগের কোয়েশ্চেনটাতে, যে কাইনেটিক এনার্জি ফিক্সড, তাহলে গতিশক্তি যদি স্থির থাকে তাহলে পি এর ভ্যালু কার উপর ডিপেন্ড করছে? এম এর উপর। এবং এটা কিভাবে ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এম এর ভ্যালু বাড়লে পি এর ভ্যালু বাড়বে, এম এর ভ্যালু কমলে পি এর ভ্যালু কমবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে যার মাস বেশি তার মোমেন্টাম বেশি হবে, তাহলে হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম, আমাদের অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল সকলের? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ ইজ টেকেন টু মুন। ঠিক আছে, তাহলে বলতে চাইছি ইট উইল দেন রান। ঠিক আছে, জেনারেলি একটা পেন্ডুলাম ক্লক যেটা থাকে এরকম ভাবে দুলতে থাকে। পেন্ডুলাম ক্লক একবার এই দিকে যায় আর একবার এইদিকে যায়, সিম্পল হারমোনিক মোশন ওরা দেখায়, আর এই মোশনটাকে বলা হয় অসিলেশন। মাঝখানের এইটা হচ্ছে এদের মিন পিরিয়ড, একবার এদিক থেকে এদিকে গিয়ে এই এসে আবার যখন এইখানে আসছে, এই পুরোটাকে বলা হয় দোলনকাল, বা এটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডের একটা ফর্মুলা রয়েছে, টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পাই ইন্টু রুট এল বাই রুট জি, যেখানে এল হচ্ছে পেন্ডুলামের লেন্থকে বোঝাচ্ছে, এল বোঝাচ্ছে পেন্ডুলামের লেন্থকে, অ্যান্ড জি বোঝাচ্ছে কাকে? জি বোঝাচ্ছে গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন আছে তাকে। তাহলে এল হচ্ছে পেন্ডুলামের লেন্থ, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এইবারে পৃথিবী আর চাঁদের মধ্যে যদি দেখা যায়, চাঁদের অ্যাক্সেলারেশন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে চাঁদে যখন হয়ে যাবে, পৃথিবীর ক্ষেত্রে এটা ছিল 2 পাই রুট এল বাই জি, তাহলে চাঁদের ক্ষেত্রেটা কত হয়ে যাবে? চাঁদের ক্ষেত্রে টি এম যদি ধরি, টি মুন যেটা, এটা হচ্ছে টিই, টি আর্থ। আর চাঁদের ক্ষেত্রে টি এম কত হয়ে যাবে? 2 পাই রুট এল, ঠিক আছে, বাই রুট জি বাই 6। ঠিক আছে, তার মানে আমার এইটা যেটা ছিল
অর্থাৎ রুট এল 2π√L/√g যেটা, এটাকে আমরা টিই বলতে পারি, TE/√6, ঠিক আছে। অর্থাৎ আর্থে যা তার √6 টাইমস লোয়ার হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের, তাহলে √6 টাইমস লোয়ার হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে পরের কোয়েশ্চেন। দ্য ওয়েভস প্রডিউসড বাই মোটর বোট সেলিং অন ওয়াটার আর ট্রান্সভার্স, লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স স্টেশনারি। তো লঙ্গিটিউডিনাল মোশন, লঙ্গিটিউডিনাল ওয়েভ কোনটা? লঙ্গিটিউডিনাল মানে যখন এই রকম একটা ওয়েভ ফন্ট তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে ওয়েভ যাচ্ছে, ওয়েভের ডিরেকশন থাকছে এই দিকে, কিন্তু আমার ওয়েভের সাথে পার্টিকেলসগুলোর মুভমেন্টগুলো হচ্ছে ঠিক এইরকম 90 ডিগ্রি করে। দেখো লক্ষ্য করে, ওয়েভ যাচ্ছে এদিকে কিন্তু পার্টিকেলসের মুভমেন্ট হচ্ছে আপস অ্যান্ড ডাউন। এটাকে বলা হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভ। আর এটাকে আমাদের বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর লঙ্গিটিউডিনাল ওয়েভটা কীরকম হবে? লঙ্গিটিউডিনাল ওয়েভটা হচ্ছে এইরকম, ঠিক আছে। অর্থাৎ এক একটা জায়গায় এরকম এটা কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আর একটা জায়গায় এটা এরকম এটা প্রসারিত হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এইভাবে যেটা দেখতে পাচ্ছি, এইখানে পার্টিকেলসগুলোর মুভমেন্টটা হচ্ছে এদিক থেকে এদিকে, ওয়েভের মুভমেন্টটা হচ্ছে এদিক থেকে এদিকে, ঠিক আছে। এখন জলে যখন মোটরবোট যাচ্ছে, মোটরবোটের কারণে জলের ওপরে আমরা এই ধরনের একটা ওয়েভ মোশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা একটা ট্রান্সভার্স ওয়েভ মোশন দেখতে পাচ্ছি, আর এইখানে লঙ্গিটিউডিনাল, জলের নিচে যে লেয়ারটা থাকছে সেখানে একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ মোশন চলছে। তাহলে আমাদের এখানে অপশন সি হয়ে যাবে, যেখানে দুটোই আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। আ ভেহিকলস কভার্স হাফ দ্য ডিস্টেন্স উইথ ইউনিফর্ম স্পিড v1 অ্যান্ড দ্য আদার হাফ উইথ ইউনিফর্ম স্পিড v2, দ্য অ্যাভারেজ স্পিড অফ ভেহিকলস, ঠিক আছে। তো এটা একটা কমন ফর্মুলার উপর, এটা তোমরা অনেকেই জানো যে একটা গাড়ি যদি একটা রাস্তার অর্ধেক দূরত্ব যদি যায় v1 স্পিডে আর বাকি অর্ধেক যদি যায় v2 স্পিডে, তাহলে তার গড় বেগ যেটা, সেটা কত হয়ে যায়? সেটা হয়ে যায় 2 × v1 × v2 বাই v1 প্লাস v2। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি এরটা, 2 × v1 × v2 বাই v1 প্লাস v2। নেক্সট কোয়েশ্চেন। আ পার্টিকেল ইজ মুভিং ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশনস উইথ কনস্ট্যান্ট স্পিড v along a circular radius, the accelerations of the particles। এটা আগে আমাদের যে মোশন সংক্রান্ত যে ভিডিওটা হয়েছে, যে ক্লাসটা আমরা দিয়েছি, সেখানে তোমরা বেসিক টু অ্যাডভান্স সিরিজে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে, সেখানে আমাদের এটা আলোচনাও হয়েছিল। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের লাস্টের অপশনটা, অপশন ডি, v²/r, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, ঠিক আছে। আচ্ছা, আগেরটার একটা জিনিস শুধু বলে দিই, এখানে আমাদের যেটা জানতে চাই সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনস অফ দ্য পার্টিকেলস। এখানে যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেটাকে বলা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যেখানে একটা এইরকম অবজেক্ট এই দিক থেকে এই দিকে আসছে, ঠিক আছে। এবারে আর হচ্ছে এর রেডিয়াস, আর v² হচ্ছে ওর যে, ভিটা হচ্ছে ওর যে স্পিডে যাচ্ছে, যে ভেলোসিটিতে যাচ্ছে, সেটা হচ্ছে ভি। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এর অ্যাক্সেলারেশন হচ্ছে v²/r। অন অ্যাভারেজ এয়ার কন্টেন্টস ড্যাশ পার্সেন্টস অফ ওয়াটার ভেপার। তো ওয়াটার ভেপারের পার্সেন্টেজটা এয়ারের মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের পার্সেন্টেজটা ফিক্স থাকে, এয়ারের পার্সেন্টেজটা কী হয়? ভ্যারি করে। এবং এয়ারের পার্সেন্টেজ যেটা ভ্যারি করে, এখানে মনে রাখ, এয়ার বলছি, আমাদের ওয়াটার ভেপারের পার্সেন্টেজটা ভ্যারি করে। তো ওয়াটার ভেপারের যে পার্সেন্টেজটা ভ্যারি করে, এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 1% অল অ্যান্ড অ্যারাউন্ড। সারা পৃথিবীতে যদি দেখা যায়, কোথাও বেশি কোথাও কম, বাট অ্যাভারেজ এটা 1%-এ এসে যায়, ঠিক আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। হাউ মেনি গ্রামস অফ NaOH আর নিড টু মেক 100 ml অফ 0.5 m সলিউশনস অফ NaOH, ঠিক আছে। এটা একটা খুব কনসেপচুয়াল জিনিস। প্রথমে আমাদের জানতে হবে 0.5 m সলিউশন অফ NaOH বলতে কি বোঝাচ্ছে। 0.5 m মানে 0.5 মোলার সলিউশন। তাহলে 0.5 মোলার সলিউশন মানে 0.5 মোল NaOH আছে কততে? এটা আছে হচ্ছে 1000 ml, মানে 1 লিটার অফ ওয়াটারে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই যে সলিউশনটার কথা বলেছে, এটা কতটা? এটা হচ্ছে 100 ml এর সলিউশনস। তাহলে 1000 ml এ, তাহলে 1000 ml সলিউশনে যদি 0.5 মোল থাকে, তাহলে 1 ml এ কত থাকবে? 0.5/1000 মোল। আর তাহলে 100 ml সলিউশন আমাদের বলেছে, তাহলে 100 ml সলিউশনে কত থাকবে? 0.5/1000 ইন্টু 100 মোল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 0000 কেটে দাও, তার মানে এটা হয়ে যাচ্ছে 0.05 মোল, ঠিক আছে।
তাহলে আমার এখানে যে সলিউশনটা বলছে তাতে 0.05 মোল এই পরিমাণ NaOH রয়েছে। আমাকে জানতে চাইছে কত গ্রাম NaOH রয়েছে। তো মনে রাখবে একটা জিনিস, এখানে আর একটা ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে M ইকুয়ালস টু এম, আমাদের এখানে সরি এম নয়, এটা ফর্মুলাটা হচ্ছে N ইকুয়ালস টু W বাই এম। এন হচ্ছে এক্ষেত্রে বোঝাচ্ছে মোল সংখ্যাকে, এম বোঝাচ্ছে অ্যাটমিক মাসকে, এবং ডব্লিউ বোঝাচ্ছে কাকে, মাসকে। যে অবজেক্টের যে মাস সেটা হচ্ছে আমাদের ডব্লিউ, এম হচ্ছে অ্যাটমিক মাস সেই অবজেক্টটা, সেই কম্পাউন্ড হোক কি এলিমেন্ট হোক যাই হোক, আর এন হচ্ছে আমাদের নাম্বার, মূল সংখ্যা যেটা আসে সেটা হচ্ছে এন। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমাদের যদি আজকে ডব্লিউ ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, অর্থাৎ মাস ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করতে হবে, এন ইন্টু এম করে দিতে হবে, এন ইন্টু এম ইকুয়ালস টু ডব্লিউ। ঠিক আছে, এইদিকে ক্যালকুলেশনটা তোমরা লক্ষ্য করো, এন ইন্টু এম ইকুয়ালস টু ডব্লিউ। তাহলে এন কত, এখানে এন হচ্ছে মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা আমরা পেয়ে গেছি, সেটা কত, সেটা হচ্ছে 0.05। ঠিক আছে, আমাদের দেখতে হবে মলিকুলার মাস কত হচ্ছে, কার মলিকুলার মাস, যেই সাবস্টেন্স রয়েছে সেটা, NaOH কম্পাউন্ডের। সোডিয়ামের কত, সোডিয়ামের Na হচ্ছে 23, তার সাথে অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16, যোগ করে দাও, আর তার সাথে হাইড্রোজেনের কত, 1। ঠিক আছে, 16 আর 1 17, 17 প্লাস 23, এটা করলে আসছে তোমার 40। ঠিক আছে, তাহলে 40 হচ্ছে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস। তাহলে এখানে এম এর জায়গায় আমরা 40 বসিয়ে দিই, কত পাবো, এখান থেকে যেটা পাচ্ছি 5 4 20 মানে 2। ঠিক আছে, দশমিক সব আর এখানে হ্যাঁ এই যে 2। তাহলে সোজা কথায় আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, 2 গ্রাম NaOH রয়েছে। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য কম্পাউন্ডস দ্যাট ক্যান নট বি কেপ্ট ইন গ্লাস ভেসেলস বিকজ ইটস রিঅ্যাক্ট উইথ গ্লাস। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা মারাত্মক ধরনের একটা রিঅ্যাক্ট্যান্ট, গ্লাস ক্লে সব কিছুর সাথে রিঅ্যাক্ট করতে পারে, কেবলমাত্র পারে না প্লাস্টিকের সাথে রিঅ্যাক্ট করতে, যে কারণে HF কে ইউজুয়ালি প্লাস্টিক কন্টেনারে রাখা হয়। নেক্সট, কেমিক্যাল নেম অফ ভিনিগার। ভিনিগার কি, ভিনিগার হচ্ছে আমাদের বেসিক্যালি এটা ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনিগার। ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড যেটা, ভিনিগারে মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটাও আমি লিখে দিই তোমাদের জন্য, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এবং এই অ্যাসিটিক অ্যাসিড যেটা থাকে, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মধ্যে, ভিনিগার বেসিক্যালি 4 to 6% অফ অ্যাকুয়াস অ্যাসিটিক অ্যাসিড সলিউশনস, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এবং জল দুটো মিশানো হয়, এবং জলের মধ্যে ওখানে অলমোস্ট 4 to 6% মতো অ্যাসিটিক অ্যাসিড থাকে, যেটা দিয়ে আমাদের ভিনিগার তৈরি করা হয়। ঠিক আছে, মানে একেবারে ডাইলিউট সলিউশন। ঠিক আছে, তো আমাদের অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানে মনে রাখবে আরেকটা টার্ম যেটাকে বলা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে যেখানে জলের পরিমাণ, যে অ্যাসিটিক অ্যাসিডে যদি জলের পরিমাণ ন্যূনতম থাকে, ট্রেসেস অ্যামাউন্টস অফ ওয়াটার থাকে, তখন সেটাকে আমরা বলি গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, যেখানে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা সব থেকে বেশি। আর কনসেন্ট্রেশন যখন এই 4 to 6% নেমে আসে, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কি, ভিনিগার। ঠিক আছে, নেক্সট নাম্বার 10, সিলেক্ট দ্য ওয়ান হ্যাভিং pH লেস দ্যান 7। তো এর মধ্যে লেস দ্যান 7 মানে এটা অ্যাসিডিক যেটা হবে, তো অ্যান্টাসিড কখনোই হবে না। অ্যান্টাসিড হচ্ছে এটা এক ধরনের অ্যালকালি, ঠিক আছে, অ্যাসিডের এগেনস্টে কাজ করে, তাহলে ওটা হচ্ছে না। হিউম্যান ব্লাড ও স্লাইটলি অ্যালকালাইন ইন নেচার। লাইম ওয়াটার এবং লেমন জুস, এর মধ্যে সঠিক উত্তর হয়, লাইম ওয়াটার বলতে এখানে মূলত চুন জলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটাকে কেউ ফ্রেশ লাইম ওয়াটারের সাথে মিলিয়ে ফেলো না, দুটো কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এটা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, লেমন জুস, যেটা একটা অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড থাকে এর মধ্যে, তো ওর pH 7 কম হচ্ছে। ব্রাস কিসের মিক্সচার, ব্রাস হচ্ছে মিক্সচার এখানে আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে কপার অ্যান্ড টিনের মিক্সচার হচ্ছে ব্রাস। কপার আর জিঙ্ক এটা যখন মেশানো হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, কপার নিকেল জিঙ্ক এটা যেটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিকেল সিলভার। ঠিক আছে, আমরা মিসলেনিয়াস স্ট্র্যাটেজি ভিডিওতে ডিসকাস করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমাদের চ্যানেলেই রয়েছে। সেখানে কিন্তু এই পোর্শনটার উপর আমরা জোর দিয়েছিলাম সায়েন্সে, যে এই অ্যালয়ের কম্পোনেন্টস কি, মেটালার্জি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রত্যেকটা অ্যালয় তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ওর, কোন মেটালের কি ওর, সেটাও কিন্তু খুব আসে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। সোল্ডার ইউজড ফর জয়নিং মেটাল পার্টস টুগেদার ইজ অ্যান অ্যালয় অফ। সোল্ডার কি দিয়ে তৈরি হয়, সোল্ডার তৈরি হচ্ছে লেড আর টিন দিয়ে। ঠিক আছে, লেড আর টিন দিয়ে সোল্ডার তৈরি হচ্ছে। সোল্ডার হচ্ছে এক ধরনের, এটা কি হয়, ওই বিভিন্ন ধরনের মেটালিক পার্টস জয়েন করতে সোল্ডার ওয়্যার ইউজ করা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মেনলি এটা ইউজ করা হয়।
ঠিক আছে, এটাও এক ধরনের অ্যালয়ের মধ্যে আসছে। ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ, আমরা একটু আগেই ডিসকাস করলাম, কপার। দেখো আমাদের এই যে আগে যে কোয়েশ্চেনটা ছিল আমাদের, সেখানে আমাদের হয়ে গেল কপার আর জিঙ্ক ছিল ব্রোঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কপার অ্যান্ড জিঙ্ক, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে এলপিজি ইজ এ মিক্সচার অফ, এলপিজি ইজ এ মিক্সচার অফ, কোনটা হবে? এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর আমাদের যেটা প্রোপেন অ্যান্ড বিউটেন। ঠিক আছে, এলপিজির মধ্যে প্রোপেন আর বিউটেন থাকে, আইসোপ্রোপেন আইসোবিউটেন থাকে। ঠিক আছে, এছাড়া ওখানে ইথাইল মারকাপ্টান বলে আরেকটা যৌগ ব্যবহার করা হয়, মনে রেখে দেবে এই নামটা, ইথাইল মারকাপ্টান, যেটা হচ্ছে এলপিজির মধ্যে যে স্মেলটা আমরা পাই সেই স্মেলটার, আইডিয়ালি কিন্তু প্রোপেন বিউটেনের কোনো সেরকম স্মেল নেই, তো গ্যাস লিক করলে কিন্তু তাহলে বোঝা যাবে না। তো ফর সেফটি পারপাস মারকাপ্টান মেশানো হয় যাতে ওই স্মেলটা আমাদের নাকে আসে, আমরা বুঝতে পারি যে হ্যাঁ কোথাও গ্যাস লিক হচ্ছে, আমাদের প্রপার ব্যবস্থা নেওয়া দরকার। ঠিক আছে, এলপিজি পুরো নাম মনে রাখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান ইজ আ ফার্টিলাইজার, এর মধ্যে কোনটা ফার্টিলাইজার? সো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এরা ফার্টিলাইজার নয়, এরা ফার্টিলাইজার কম্পাউন্ডে এদের ইউজ করা, বাট ইন্ডিভিজুয়ালি এটা কখনো ফার্টিলাইজার হিসেবে ইউজড হয় না। ফার্টিলাইজার হচ্ছে এখানে NaNO3। ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট। নেক্সট কোয়েশ্চেনে আসি, এখানে একটা ভুল ছিল, আমি জাস্ট কেটে তোমাদের জন্য ঠিক করে রেখেছি। O2- ইজ দ্য আইসো ইলেকট্রনিক উইথ। ঠিক আছে, O2- মানে কত? ইউজুয়ালি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, অক্সিজেনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক যেটা অ্যাটমিক নাম্বার, সেটা হচ্ছে 8। 8 মানে ওটার KL এই দুটো অরবিট থাকে, K-তে থাকে দুটো, L-এ থাকে হচ্ছে 6টা। ঠিক আছে, এই অবস্থায় যদি আমি দুটো ইলেকট্রন আরো বাড়িয়ে দিই তাহলে ওটা কি হয়ে যাচ্ছে? তাহলে ওখানে মোট 8টা প্লাস দুটো অর্থাৎ 10টা ইলেকট্রন থাকছে। ঠিক আছে, আইসো ইলেকট্রনিক কথাটার মানেই হচ্ছে একটা কম্পাউন্ডের সাথে বা একটা এলিমেন্টসে যতগুলো ইলেকট্রন থাকবে তার সাথে সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট আরেকটা আয়ন্স বা আরেকটা যে অ্যাটমস থাকবে তাকে আমরা বলতে পারি আইসো ইলেকট্রনিক। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেগুলো দেখছি F- অর্থাৎ ফ্লুরিনের ইলেকট্রন নাম্বার হচ্ছে 9, মাইনাস মানে তার সাথে আরেকটা ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, মানে কত হয়ে যাচ্ছে? 10। তাহলে F- যেটা তারও 10, অক্সিজেনেরও 10টা ইলেকট্রন, তাহলে F- আর O2- এরা হয়ে যাচ্ছে আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা কিন্তু একটু রেডি রাখবে, প্রত্যেকের অ্যাটমিক মাস তা সেইটা ক্যালকুলেশন করে তোমরা বুঝতে পারবে কি আইসো ইলেকট্রনিক হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। রেড ইজ ইউজড অ্যাজ ডেঞ্জার সিগন্যাল বিকজ, কেন ইউজ করা হয় লালকে বিপদ সংকেত হিসেবে সিগনালে? তার রিজনটা হচ্ছে যতগুলো কালার আছে তার মধ্যে সব থেকে কম স্ক্যাটারিং হয় রেড, এবং তার ফলে রেড লাইট যেহেতু বিচ্ছুরণটা কম হয় ওটা সরাসরি চোখে এসে পড়তে পারে। ঠিক আছে, তো সেই কারণে রেড লাইটটা ইউজ করা হয়। ইন টার্মস অফ থার্মাল কন্ডাক্টিভিটি K অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি 8 ডায়মন্ডস হ্যাজ, ডায়মন্ডের কোনটা আছে? থার্মাল কন্ডাক্টিভিটি আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির মধ্যে ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি আছে। ঠিক আছে, এইটা ডায়মন্ডের আছে, কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডায়মন্ডের নেই। ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কিন্তু টেম্পারেচার মানে হিট কন্ডাক্ট করে নিয়ে যেতে পারে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? তার এইটা রয়েছে, 8 নেই, K আছে, K is okay but 8 is not okay, তাহলে এখানে কি হয়ে যাবে? হাই K and a low 8, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। Next, a body floating in a liquid partly immersed, the body and the liquid are taken to moon, the body will কি হবে? The body will continues to float as before, floats with greater parts immersed, floats with lesser parts immersed and will sink। তো এখানে সঠিক উত্তর হবে নরমালি অপশন সি, কারণ গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন বা যে জি এর ভ্যালুটার ক্ষেত্রে কমে যাচ্ছে, 6 টাইমস লেস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 6 টাইম লেস হয়ে গেলে তাহলে কি হবে? ওর ওয়েটটাও কমবে। এবারে একটা অবজেক্ট কতটা সে সিঙ্ক করবে সেটা ডিপেন্ড করছে তার ওয়েটের উপর। তাহলে এক্ষেত্রে যেহেতু ওয়েটটা কমে যাচ্ছে তাহলে ও কি করবে? আরো বেশি ভেসে উঠবে। তাহলে ওর ইমার্সড পার্ট যেটা থাকবে, জলের তলায় যে পার্টটা থাকবে সেটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, আগের তুলনায়। নেক্সট, দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার্স অফ মুনস অ্যান্ড আর্থ ইজ নিয়ারলি, তো এটা মুন আর আর্থের যে ডায়ামিটার আমার বলছি এক্স্যাক্ট ভ্যালুটা যেটা আসছে অলমোস্ট 12,742 কিলোমিটার হচ্ছে আর্থের। ঠিক আছে, এটা হচ্ছে কার? আর্থের। মুনের সেখানে আসছে 34,3437.8 সামথিং কিলোমিটার অ্যাপ্রক্স, এটা এক্স্যাক্ট এইটা নয়, এইরকম আসছে। তো এর মোটামুটি এই দুটো ফিগারের আমরা যদি আজকের রেশিও করি তো অলমোস্ট কাছাকাছি যেটা আসে সেটা হচ্ছে 1:4, তো এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেনে আসি, দ্য চপিং অফ অ্যান অনিয়ন মেক্স ওয়ান ক্রাই বিকজ অফ দ্য কেমিক্যাল কন্টেনিং। এর ভিতরে কোন কেমিক্যালটা থাকে? মনে রাখবে সালফার থাকে, পেঁয়াজে থাকে সালফার, যে কারণে আমাদের পেঁয়াজ কাটলে কি হয়, ওই সালফারের পার্টিকেলস চোখে এসে আমাদের মেনলি চোখ জ্বালা করে ওই কারণে, ঠিক আছে। এক্সেস ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজ, কোনটা করে এখানে? সঠিক উত্তর হচ্ছে ফ্লুরোসিস, ঠিক আছে, যেখানে আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল ফ্লাকচুয়েট করে, আমাদের দাঁত হলদেটে ছোপ পড়ে যায়, ঠিক আছে। এটা আমাদের এই সাউথ বেঙ্গলের একটা খুব মেজর প্রবলেম, মানে এন্টায়ার দ্য লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা যেটা রয়েছে, মানে এদিকে নদিয়া ধরো বা নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই চত্বরগুলোতে কিন্তু যেরকম আর্সেনিক, ফ্লোরাইড, এই জিনিসগুলো খুব সমস্যা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে এক্সেসিভ ফ্লোরাইড যদি থাকে তাহলে সেখান থেকে ফ্লুরোসিস ডিজিজ আসে। নেক্সট, দ্য গ্যাস দ্যাট ফিল দ্য ইলেকট্রিক বাল্ব ইজ, সঠিক উত্তর কি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাইট্রোজেন। মনে রাখবে সাথে আরেকটা গ্যাস থাকে যেটা হচ্ছে আর্গন। কেন থাকে? এটা থাকার কারণটাই হচ্ছে এইটা, যে এই গ্যাসগুলো থাকলে ইলেকট্রিক বাল্বের মধ্যে যে টাংস্টেন, সেই টাংস্টেন ইজিলি রিয়াক্ট করতে পারবে না। অক্সিজেন থাকলে আর টাংস্টেন রিয়াক্ট করলে কেটে যেতে পারে, সেই কারণে একটা মোটামুটি ইনার্ট গ্যাস রেখে দেওয়া, যাতে ওটা লংজিভিটিটা যাতে বাড়ে, ঠিক আছে, টাংস্টেন যাতে রিয়াক্ট না করতে পারে। নেক্সট কোয়েশ্চেন আছে, ড্রাই আইস মিনস, ড্রাই আইস হচ্ছে সলিড CO2, ঠিক আছে, সলিড CO2 অলমোস্ট ওটা -74 ডিগ্রি অ্যারাউন্ড সেলসিয়াস এইরকম কাছাকাছি টেম্পারেচারটা আসে ড্রাই আইসে, ঠিক আছে। এবং ড্রাই আইস কেন বলা হয়? কারণ এই আইসটা এটা লিকুইডে কনভার্ট হয় না, এটা ডিরেক্ট সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়ে যায়, তো সেই কারণে কোনো লিকুইড পার্ট থাকে না, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ড্রাই আইস, ঠিক আছে। তারপরে 25, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য সেম, আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে এটা এই সিরিজের, অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য সেম নাম্বার, অপশন এ ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, ওয়েভ লেন্থ অ্যান্ড ইন ভ্যাকুয়াম, স্পিড ইন ভ্যাকুয়াম। তো এখানে সঠিক উত্তর হচ্ছে স্পিড ইন ভ্যাকুয়াম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে কোনগুলো? লাইট রয়েছে আমাদের, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, তারপর ধরো আমাদের যেটা রেডিও ওয়েভ, গামা রে, এগুলো সব আছে, আলট্রাভায়োলেট রে, এটা সবাই আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এদের অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়, এদের ওয়েভ লেন্থও চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন হাইয়েস্ট ওয়েভ লেন্থ আছে হচ্ছে আমাদের যে রেডিও ওয়েভ আছে, তার ওয়েভ লেন্থ যেমন সব থেকে বেশি, আবার তার ফ্রিকোয়েন্সি সব থেকে কম। আবার যদি আমরা ফ্রিকোয়েন্সি বেশি যদি দেখি, ফ্রিকোয়েন্সি বেশি দেখতে পাবো হচ্ছে আমাদের গামা রেজের, আবার গামা রের ওয়েভ লেন্থ সব থেকে কম, ঠিক আছে। তো ওয়েভ লেন্থ এবং ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, মানে ওদের অ্যাম্পলিটিউডও চেঞ্জ হবে। চেঞ্জ হয় না যেটা, সেটা হচ্ছে স্পিড ইন ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামে এদের প্রত্যেকের স্পিড কত থাকে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স হচ্ছে এটা থাকে, ঠিক আছে। তো এই আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের যেটা বলা সেটা হচ্ছে আমাদের এই ক্লাস আমরা আরও নিয়ে আসবো কিন্তু ভবিষ্যতে, ঠিক আছে। আমাদের আরও এই সিরিজ ক্রমশ আসতে থাকবে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যদি এখনও না করে দিয়ে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমরা এছাড়া যে সাবজেক্ট টপিক ওয়াইজ যে ক্লাস, সেই ক্লাসও তোমাদের জন্য নিয়ে আসবো সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারের উপর বেস করে। ততদিনের জন্য টাটা অ্যান্ড বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য।